নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে এসেছি তৃণমূল কংগ্রেসের ঘরোয়া ঝগড়ার খবরাখবর। যেটা জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে জরুরি চিঠি দিয়েছেন। চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেস আসলে কার হাতে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়দের যে অংশ তাদের হাতে থাকবে, নাকি বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তাদের সঙ্গে যে এমএলএরা আছেন তাদের হাতে থাকবে। এই ফয়সালা যেন নির্বাচন কমিশন আর ঝুলিয়ে না রাখে। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তিসঙ্গতভাবেই লিখেছেন যে এই সিদ্ধান্তের ওপরে রাজ্যের রাজনীতি অনেক বড় প্রভাব পড়তে পারে। রাজ্যের রাজনীতিতে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে। কেন বারবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গ্রুপের আবেদনে সময়সীমা বাড়ানো হচ্ছে এবং এমনকি সেই সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরেও কেন ফয়সালা করা হচ্ছে না, এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন। তার চিঠিতে আরও খুবই গুরুত্বপূর্ণ যে অংশটি রয়েছে সেটা হচ্ছে বাড়তি সময় দেওয়ার অর্থ ঋতব্রত গোষ্ঠীর তৃণমূল তারা ভুয়ো তথ্য, মিথ্যে তথ্য তৈরি করবার সময় পাবে এবং তাই দিয়ে নির্বাচন কমিশনকে প্রভাবিত করবার চেষ্টা করবে। তাই খুব তাড়াতাড়ি এ ব্যাপারে যাতে সিদ্ধান্ত নেওয়া হয় সেই ব্যাপারে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যদি পিছনের কয়েকটা সপ্তাহের ঘটনাবলীর দিকে নজর রাখি তাহলে দেখতে পাব যে নির্বাচন কমিশন দুটি অংশের কাছেই, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অংশের কাছে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের অংশের কাছে তাদের বক্তব্য জানতে চেয়েছিলেন 2 জুলাই। সময়সীমা ছিল 2 জুলাই থেকে 6 জুলাই। এই কদিনের মধ্যে দুপক্ষই যেন তাদের দাবি সম্বলিত বক্তব্য নির্বাচন কমিশনে জমা দেয়। মমতা তৃণমূলের পক্ষ থেকে 6 জুলাইয়ের মধ্যেই সমস্ত বক্তব্য জমা দেওয়া হয়েছিল। সেই বক্তব্য জমা দিতে গিয়েছিলেন দুজন সাংসদ, একজন আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরজন মহুয়া মৈত্র। তারা গিয়ে সমস্ত কাগজপত্র জমা দেন এবং সেখানে কথাবার্তাও বলে আসেন। ঋতব্রত তৃণমূলের পক্ষ থেকে তখন 10 জুলাই অবধি সময় চাওয়া হয়েছিল, অর্থাৎ সময় একটু বাড়াবার আবেদন করা হয়েছিল। এরপরে 10 জুলাইয়ের কাছাকাছি এসে ঋতব্রত গ্রুপ তারা আরও 15 দিন সময় চায়। নির্বাচন কমিশন আরও 15 দিন সময় তাদের দিয়ে দেয়। সেই হিসেবে 25 জুলাই তাদের সময়সীমা শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে অবশ্য ঋতব্রত দিল্লি গিয়েছিলেন, তারা কিছু কাগজপত্র হয়তো জমা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত করছে না। এবং এই প্রসঙ্গেই ডিসকোয়ালিফিকেশন বা সদস্যপদ চলে যাওয়া সংক্রান্ত যে সমস্ত আইন আছে এদেশের সংবিধানের 10ম তফসিলে সেই সব প্রসঙ্গ উঠে আসছে। সেখানে ঋতব্রত তৃণমূল দাবি করছে যে যেহেতু বিধায়কদের 2/3 বেশি তাদের সঙ্গে রয়েছে, সুতরাং তারাই আসল তৃণমূল। তাদের দাবিকে আরও পাকাপোক্ত করবার জন্য তারা বিভিন্ন স্তরের কমিটি, ন্যাশনাল কমিটি, রাজ্য কমিটি, এমনকি জেলা স্তরের কমিটি এবং জেলায় দায়িত্বে কারা থাকবেন ইত্যাদি খুব দ্রুত তৈরি করে ফেলার চেষ্টা করছে। কিন্তু 10ম তফসিলে যে কথা বলা আছে সেটা হচ্ছে 2/3 বিধায়ক চলে গেলেই
পার্টি মানে ডিসকোয়ালিফিকেশন বা সদস্যপদ খারিজের খাড়া থেকে তারা বাঁচবেন না। সেখানে স্পষ্ট বলা আছে যদি পার্টি, মূল পার্টি অন্য কোনো পার্টির সাথে মিশে যায়, তাহলে সেই মিশে যাওয়ার সঙ্গে 2/3 এই লেজিসলেটর, সেটা বিধানসভার ক্ষেত্রে বিধায়ক, লোকসভার ক্ষেত্রে লোকসভার সাংসদ, তাদেরকে রাজি হতে হবে, তবেই সেই পার্টি অন্য একটা পার্টির সাথে মিশে যাওয়া বা নতুন পার্টি করা সেই ব্যাপারটা স্বীকৃত হবে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়দের পার্টি স্পষ্ট জানিয়েছে যে তাদের যে ন্যাশনাল কমিটি আছে, ন্যাশনাল কমিটি বা সর্বভারতীয় কমিটি, সেই কমিটি অন্য কোনো দলের সঙ্গে মিশে যায়নি, তারা নতুন কোনো দলও করেনি। সুতরাং এই পরিস্থিতিতে যারা নিজেদেরকে তৃণমূল বলে দাবি করছে এবং তৃণমূলের যে মূল কমিটি, ন্যাশনাল কমিটি, তার কথা শুনছে না, তারা আসলে তাদের সদস্যপদ খারিজ হওয়ার জায়গায় চলে গেছে এবং এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিক। আপাতত মামলাটা ডিসকোয়ালিফিকেশনের নয়, আপাতত মামলাটা হচ্ছে যে ঋতব্রত তৃণমূল দাবি করছে যেহেতু তাদের সঙ্গে 2/3 বিধায়ক রয়েছে, তারাই হচ্ছে আসল তৃণমূল। সুতরাং তৃণমূলের যে জোড়াফুল প্রতীক, তৃণমূলের যে পতাকা, তৃণমূলের যে তহবিল, এই সমস্ত কিছুর ওপরে অধিকার ঋতব্রত তৃণমূল চাইছে। এরই বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে তৃণমূল কংগ্রেস বা কালীঘাট তৃণমূল বলে সংবাদ মাধ্যমে যে অনেক সময় মেনশন করা হচ্ছে। এখন এই মামলাটা পরিণতির ওপরে ডিসকোয়ালিফিকেশন বা সদস্যপদ খারিজ হবে কি হবে না সেসব ব্যাপার পরে দেখা হবে। এই যে মামলাটা, এই মামলাটা নির্বাচন কমিশন অতিরিক্ত সময় ঝুলিয়ে রাখছে মূলত ঋতব্রত পন্থীদের সময় দেওয়ার জন্য, যাতে তারা ভুয়ো দলিল তৈরি করতে পারে, ভুয়ো কাগজপত্র তৈরি করতে পারে। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির মূল অভিযোগের অংশটা। আমরা এর আগে সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি, যখন বিধায়কদের বেশিরভাগ মহারাষ্ট্রের শিবসেনা দলের বিধায়কদের বেশিরভাগ তাদের পার্টির সর্বোচ্চ নেতা উদ্ধব ঠাকরের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে একনাথ শিন্ডের সঙ্গে যোগ দিলেন এবং তখন এটা নিয়ে যখন নির্বাচন কমিশনে মামলাটা গেল, নির্বাচন কমিশন কিন্তু একনাথ শিন্ডের দলকেই মূল শিবসেনা বলে স্বীকৃতি দিয়েছিল। একই ঘটনা, প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি, যার মূল নেতা ছিলেন শারদ পাওয়ার, তার কর্তৃত্বের বাইরে চলে গেলেন অজিত পাওয়ারের নেতৃত্বে অনেক বিধায়ক। সেক্ষেত্রেও নির্বাচন কমিশন অজিত পাওয়ার গোষ্ঠীকেই স্বীকৃতি দিয়েছিল। এই নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা চলছে, সে মামলার পরিণতি এখনো হয়নি। এই পরিস্থিতিতে এই কথা বারবার উঠেছে, ওই মহারাষ্ট্রের ক্ষেত্রে প্রতীক ইত্যাদি এখনো হয়নি। এই পরিস্থিতিতে এই কথা বারবার উঠেছে, ওই মহারাষ্ট্রের ক্ষেত্রে প্রতীক ইত্যাদি দিয়ে দেওয়ার ফলে দলছুট যে গোষ্ঠী, তারা নির্বাচনে অনেক সুবিধা পেয়েছে। স্বভাবতই এটা যে অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথায় কোনো সংশয় বা দ্বিধা থাকার কথা নয়। নির্বাচন কমিশন কেন সময় নিচ্ছে সেটাও স্পষ্ট নয়, কেননা নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুখে ক্লু পাঠা হয়েছে এই বিষয়টি নিয়ে। এখন দেখার কতদিনে নির্বাচন কমিশন এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়। যেটা মনেই করা হচ্ছে যে সিদ্ধান্তই নেবে তারপরে সেটা আইন আদালতের আঙিনায় পৌঁছতে পারে, কিন্তু নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিক, এটা কিন্তু সাধারণভাবে সবাই চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া দল তৃণমূল কংগ্রেস, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে না সেটা
মাঝপথে চলে যাবে ঋতব্রতদের কাছে, যে ঋতব্রত কয়েক বছর আগেও অন্য দলের সদস্য ছিলেন এবং সেখান থেকে বহিষ্কৃত হয়েছেন। সেইটাই এখন পশ্চিমবঙ্গবাসী অত্যন্ত আগ্রহের সঙ্গে লক্ষ্য করছেন। আমরাও নজর রাখছি এই খবরাখবরে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।